ওকে, আমরা একটু 1টা মিনিট ওয়েট করি আর কেউ জয়েন করার থাকলে জয়েন করে নেক, দেন আমরা শুরু করে দিব। ঠিক আছে? অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যেগুলা কোয়েশ্চেন গুলা তোমাদের কোয়েশ্চেন পেপার থেকেই নেওয়া হইছে এন্ড অ্যাসাইনমেন্টের মধ্যে বসায় দিছে। সো আমরা ফার্স্টে কোয়েশ্চেন পেপারে যে মার্ক স্কিমের অ্যান্সার ছাড়া ফার্স্টে আমরা জেনারেল অ্যাকচুয়ালি লজিক ওয়াইজ অ্যান্সার গুলি দেখে নিব। দেন আজকে রাতে আর কালকে রাতের মধ্যে যে তোমাদের সাবমিশন কবে? ওয়েডনেসডে না নাকি লামিয়া? থার্সডে ভাইয়া। আচ্ছা, সো তাহলে ওই থার্সডের আগে ওয়েডনেসডের আগে পেয়ে যাবা আর কি। ওয়েডনেসডের আগে তোমাদের এই মার্ক স্কিমের অ্যান্সার গুলি কোয়েশ্চেন নাম্বার 1 2 3 মার্ক স্কিমের অ্যান্সার গুলো দিয়ে দিব। এখন ফার্স্টে আমরা জেনারেল ওই ডিসকাশনটা করে নিব যেন তোমরা বুঝতে পারো কোন কোয়েশ্চেনে যদি প্রবলেম থাকে আমরা ওগুলা কভার করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা দেখি এখানে আমাদের চ্যাপ্টার 13 চ্যাপ্টার 20 এই দুইটা নিয়ে এরকম কোয়েশ্চেন করছে। চ্যাপ্টার 13 চ্যাপ্টার 20 আর 21 বেসিক্যালি। তো এখন আমরা দেখি কোয়েশ্চেনে কি কি চাইলো। ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 13 যে সাউন্ড চ্যাপ্টার থেকে কি বলতেছে। কোয়েশ্চেন নাম্বার 1, a student investigates how air vibrates in a plastic pipe. একটা প্লাস্টিক পাইপের ভিতরে এয়ার কিভাবে ভাইব্রেট করে ওইটা ইনভেস্টিগেট করবে। কেমন ভাবে? she blocks one end of the pipe and blows across the other end. সো একদিকে পাইপটা বন্ধ করে অন্য এন্ড দিয়ে সে সাউন্ড এমিট করতেছে। তো এখন the pipe emits a sound with a steady pitch. এখন পিচ মানে কি? পিচ হলো আমাদের অ্যাকচুয়ালি এটা প্রপার্টি অফ সাউন্ড ওয়েভ, যেটা কি করে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। এটা কেমন প্রপার্টি এটা যদি তুমি গুগল করো তো তাহলে পরে একটা ওয়ার্ড পাবা, যেটা এটা হলো একটা পারসেপচুয়াল প্রপার্টি। পারসেপচুয়াল মানে কি? যে পারসেপ্ট করা অর পারসিভ করা। ঠিক আছে? পারসিভ করা মানে কি? যে আমাদের ফিল করা যায় যে এই জিনিসটা, যে মনে করো যে আমি যেরকম কথা বলি তো আমার ভয়েস এর পিচ হলো একরকম। ঠিক আছে? আমার গলা একটু মোটা, সো তাহলে এখানে আমার পিচটা কি লো। ঠিক আছে? যে আমার গলার ফ্রিকোয়েন্সিটা কম। কিন্তু সাদিয়া আপু মাশাআল্লাহ যত সুন্দর করে কথা বলে তো ওখানের মধ্যে কি পিচ অনেক বেশি হাই থাকে। ঠিক আছে? তো তখন ওই কথাগুলো অনেক বেশি কানে লাগে, তাই না? সো তাহলে এখানের মধ্যে মেইন কাজটা কি? পিচটা হলো আমাদের পারসেপচুয়াল প্রপার্টি অফ সাউন্ড ওয়েভ, যেটা কি করে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। যে ফ্রিকোয়েন্সি বেশি মানে হাই পিচ, ফ্রিকোয়েন্সি কম মানে লো পিচ। এমন হলো ব্যাপারটা। ঠিক আছে? সো কোয়েশ্চেন নাম্বার 1A আমরা ব্যাপারটা কি বলবো? explain the meaning of the pitch of a sound. What we will say? We will say that pitch is a perceptual property of a sound wave, or directly perceptual wordটা ইউজ না করে ডিরেক্টলি বলবা pitch is a property of sound wave which depends on frequency. The higher the frequency, the higher is the pitch. The lower the frequency, the lower is the pitch. ঠিক আছে? হাই পিচ লো পিচ কখন বলি ওই ব্যাপারটা। ঠিক আছে? তো এটা নিয়ে হোপফুলি কোনো প্রবলেম নাই পাপেল। এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই আছে পিচ নিয়ে? আচ্ছা, সো তাহলে পিচ নিয়ে কোনো প্রবলেম নাই, দ্যাটস ভেরি গুড। দেন বি নাম্বারে কি বলতেছে দেখো। বি নাম্বারে বলতেছে the student measures the length of the pipe and the frequency of the microphone signal for two different lengths of pipe. যে সে ডিফারেন্ট ডিফারেন্ট পাইপের লেন্থ নিয়ে সে ফ্রিকোয়েন্সি মাপতেছে। ঠিক আছে? তো এখন তোমার ফার্স্টে কি কি লাগবে? যে জিনিসগুলো মেজার করবা, কি কি মেজার করবা? ইউ উইল ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য পাইপ এন্ড ইউ উইল হ্যাভ টু ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড ওয়েভ দ্যাট ইজ বিং জেনারেটেড। সো তাহলে তোমার দুইটা জিনিস মাপতে হবে, একটা হলো লেন্থ আর একটা হলো ফ্রিকোয়েন্সি। এখন লেন্থ মাপার জন্য কি লাগবে? লেন্থ মাপার জন্য উই উইল ইউজ আ মিটার রুল অর মেজারিং টেপ, তাই তো? লেন্থ মাপার জন্য উই উইল হ্যাভ টু ইউজ আ মেজারিং টেপ। আর সাউন্ডের ফ্রিকোয়েন্সি মাপার জন্য কি করা যায় জোহা? ফ্রিকোয়েন্সি বের করার জন্য কি ইউজ করা যেতে পারে বলতে পারবা? বলতে না পারলে সমস্যা নাই। আচ্ছা, সো ফ্রিকোয়েন্সিটা বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি অসিলোস্কোপ লাগবে একটা। ঠিক আছে? যে একটা মাইক্রোফোন, ওইটা একটা অসিলোস্কোপের। হ্যাঁ হ্যাঁ লিখে দিব সমস্যা নাই।
লিখে দিব, এটা নিতে পারবো, এটা সমস্যা নাই। আমি ফার্স্টে এক্সপ্লেইন করে নিতেছি, দেন আমি ওগুলা লিখে ফেলবো, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে মেইন যে জিনিসটা বললাম যে কি হবে, লেন্থ অফ দা পাইপ বের করার জন্য মেজারিং টেপ লাগবে, আর ফ্রিকোয়েন্সিটার জন্য কি লাগবে, মাইক্রোফোনের ওই সিগন্যালটা ইট হ্যাজ টু বি কানেক্টেড উইথ অ্যান অসিলোস্কোপ। তো অসিলোস্কোপের ওই ট্রেসটা দেখে ওখানে থেকে আমরা কি করতে পারবো, অসিলোস্কোপ থেকে কিভাবে টাইমের রিডিং নেয় ওটা শিখাইছি না লামিয়া? অসিলোস্কোপ থেকে আমাদের টাইম বেস ইউজ করে দেন উই উইল হ্যাভ টু টেক 1/টাইম পিরিয়ড করলে কি পাবো, ফ্রিকোয়েন্সি পাবো, তাই তো? সো তাহলে অসিলোস্কোপ থেকে ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করব এন্ড মেজারিং টেপ দিয়ে লেন্থ বের করব। সো এই দুইটা হলো কাজ। দেন B2 তে বলতেছে নেম দ্য ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ইন হার ইনভেস্টিগেশন। এখন হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই জোহা, প্রবলেম নাই। সো এখন আনিশা একটু এটা বলো তো দেখি, B2 তে কি বলছে, যে ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলা, ডিপেন্ডেন্ট কোনটা এই এক্সপেরিমেন্টের মধ্যে, কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলো তো? Um, pipe independent. আর ডিপেন্ডেন্ট কোনটা? The frequency of the microphone. ভেরি গুড। যে এখানের মধ্যে কি হবে, আমরা যত লম্বা বা যত শর্ট ইচ্ছা আমরা লেন্থ অফ দা পাইপ ইচ্ছা মতো বাড়াইতে পারি, কমাইতে পারি। যে আমরা ইচ্ছা হলে একটা লম্বা পাইপ নিলাম, ইচ্ছা হলে একটা শর্ট পাইপ নিলাম। সো লেন্থ অফ দা পাইপ এটা আমাদের উপর ডিপেন্ড করে। আমার ইচ্ছা হলো আমি বড় পাইপ নিলাম, আমার ইচ্ছা হলো আমি ছোট পাইপ নিলাম। সো তাহলে দ্যাট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। লেন্থ অফ দা পাইপের উপর ডিপেন্ড করে কে চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি অফ দা সিগন্যাল। সো তাহলে ফ্রিকোয়েন্সি ইজ দা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো তাহলে এইটা হলো কথা। ওকে, এখন সি নাম্বারে কি বলতেছে দেখো, সি নাম্বারে বলতেছে দ্য স্টুডেন্ট কালেক্টস দিস ডেটা। কি ডেটা, দুইটা লেন্থ দেওয়া আছে দেখো। লেন্থ যখন নাকি 2 মিটার, ফ্রিকোয়েন্সি অফ দা সিগন্যাল তখন 47 হার্টজ। আর লেন্থ যখন নাকি 114 মিটার, তখন ফ্রিকোয়েন্সি অফ দা সিগন্যাল হলো 57 হার্টজ। এখন বললো এই যে এক্সপেরিমেন্টটা কিভাবে কিভাবে ইমপ্রুভ করা যায়, যে ইনভেস্টিগেশনটা কিভাবে কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা কয়টা সাজেশন চাইছে, 3টা সাজেশন চাইছে। তো এইখানের মধ্যে ব্যাপারগুলো দেখো, যে আমাদের একটা জিনিস কি, একটা জিনিস হলো যে লেন্থ অফ দা পাইপ আমরা কি নিছি, একবার নিলাম 2 মিটার, আর আরেকটা নিয়ে নিছে একবারে 114 মিটার। ইন বিটুইন আমাদের কিন্তু কোনো কি নাই, ইন বিটুইন আমাদের কোনো লেন্থের রিডিং নাই। এটাতে কিন্তু আসলে আমরা ফুল পিকচারটা বুঝবো না। সো তাহলে লামিয়া যে অ্যানসারটা বলছো দ্যাটস ভেরি গুড, যে ইউজ মোর ডিফারেন্ট লেন্থস অফ পাইপ, ঠিক আছে, অর টেক পাইপ লেন্থ ইন বিটুইন 2 মিটার এন্ড 114 মিটার। অনেকগুলো এরকম পাইপ লেন্থ দিয়ে দেন আমাদের কি করতে হবে, তাদের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এটা হলো একটা কাজ। দেন আরেকটা কি, অ্যাট লিস্ট 5টা অর এর থেকে বেশি রিডিং নিতে হবে। এটা হলো আরেকটা কাজ, দ্যাটস ভেরি গুড। এখন আরেকটা কি করা লাগবে বলতো, এখানের মধ্যে এক্সপেরিমেন্ট করা মানেই কি, হোয়াট উই হ্যাভ টু ডু মিথিলা, যে কোনো এক্সপেরিমেন্ট করে হোয়াট উই নিড টু ডু, উই হ্যাভ টু রিপিট দ্য এক্সপেরিমেন্ট, তাই না? সো আমাদেরকে একই লেন্থের জন্য বারবার করে এরকম রিডিং নেওয়া লাগবে, তাহলে যেন আমরা কি করতে পারি, রিপিট এন্ড এভারেজ। ঠিক আছে, যে আমরা রিপিট করব দেন এভারেজ নিব, দেন তখন আমাদের অ্যান্সার যেটা আসবে এটা ইমপ্রুভড একটা অ্যান্সার আসবে, অর অ্যাকিউরেসি বাড়বে বেসিক্যালি। ওকে, তো তাহলে এখানের জন্য কাজগুলি যেরকম লেখা যায় আমরা এটা নোটপ্যাডের মধ্যে লিখি, ঠিক আছে? সো আমরা এটা নোটপ্যাডের মধ্যে লিখি, দেখি কি কি লেখা যায়। সো ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1A, যে 3টা সেশনের জন্য 3বার আলাদা করে স্যাঙ্কি ডায়াগ্রাম ড্র করছি, একই জিনিস বারবার। মানডে যে কি যাবে আমার উপর দিয়ে, এতগুলা ক্লাস, একই ক্লাস বারবার, একদম গলা ব্যথা হয়ে যায়। ওকে, সো তাহলে অ্যাসাইনমেন্ট 2। সো অ্যাসাইনমেন্ট 2 এর এখানে মধ্যে
First, let's see question number 1. So question number 1 এর a তে জিজ্ঞাসা করছে নাকি? Question number 1 এর a তে জিজ্ঞাসা করছে explain the meaning of pitch of a sound. So তাহলে এটা কি লিখবো? Pitch is a perceptual, যেটা না লিখলেও হয়, এর জন্য ব্র্যাকেটে দিয়ে রাখলাম, এই ওয়ার্ডটা ইউজ করতেও পারো নাও করতে পারো। সো পিচ ইজ আ perceptual property, or just লিখতে পারো pitch is a property of sound which depends on frequency the higher the frequency the higher is the pitch. And vice versa. So frequency যত বেশি pitch তত বেশি, frequency যত কম pitch তত কম. So this is question number 1a. এখন 1 এর b তে B1 এ বলছে কি কোন দুইটা মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগবে এগুলি বের করার জন্য, কি কি লাগবে? একটা হলো মিটার রুল or measuring tape, basically measuring tape or meter rule, আর আরেকটা কি ক্যাথোড রে অসিলোস্কোপ, যে CRO। ক্যাথোড রেটা না লিখলেও পারো, যে অসিলোস্কোপ লাগবে বেসিক্যালি, যে CRO ক্যাথোড রে অসিলোস্কোপ বলে এটাকে। ওকে, সো B1, আচ্ছা সরি এটা কোশ্চেনটাই তো B1, সো সাথে আবার এই 1 2 এরকম দিলে পরে কনফিউশন হবে, সো আমরা এটা বুলেট পয়েন্টে দিব। সো এটা হলো কোশ্চেন নাম্বার B1 এর অ্যানসার। সো একটা হলো মেজারিং টেপ অর মিটার রুল ফর লেন্থ, আর CRO or oscilloscope for determining frequency. ওকে, এরপরে B2 তে কি বলছে, কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট। সো তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনটা হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হবে লেন্থ অফ দ্য পাইপ। সো লেন্থ অফ দ্য পাইপ হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি হবে, ফ্রিকোয়েন্সি। frequency of the signal. আচ্ছা, এরপর কি চাইছিল, এরপর সি নাম্বারে বলছিল যে কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়। সো ইমপ্রুভমেন্ট গুলো কি কি ওগুলা লিখে ফেলি। সো কোয়েশ্চেন নাম্বার সি তে বলতেছে কিভাবে কিভাবে ইমপ্রুভ করা যায়। সো সি এর তিনটে ইমপ্রুভমেন্ট এরকম লেখা যায়, ইউজ মোর লেন্থ অফ পাইপ in between 2 meter and 114 meter। এরপরে কি করা যাবে, take at least 5 sets of reading এরপর আরেকটা repeat for
each length repeat for each length and average. So এইগুলি হলো ওয়ে, যে ওয়ে গুলাতে কি করা যাবে, অ্যাকুরেসি অফ দা রেজাল্টস এনহান্স করা যাবে। ঠিক আছে, বাকিরা কই এটা আমি শিওর না, ওরা পরে রেকর্ডিং ওরকম দেখে নিবে। ওকে, সো তাহলে এখানে সি নাম্বারে হলো এইটা। আচ্ছা, তো এখন এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। এখন কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে যে দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট ম্যাগনেটিক ফিল্ডস। সো ম্যাগনেটিক ফিল্ডস এর ব্যাপারে কি বলতেছে দেখো, 2 এর এ তে ড্র ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্নস বিটুইন দ্য পোলস অফ টু বার ম্যাগনেট, যে দুইটা বার ম্যাগনেটের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন কেমন এটা ড্র করতে বলছে। সো উই ক্যান ডু আ লট অফ থিংস। কি করা যায়, যে দুইটা এরকম বার ম্যাগনেট আমরা ড্র করব। একটা নর্থ পোল একটা সাউথ পোল দিলাম। এখন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি হবে, এরকম সুন্দর ইকুইডিস্ট্যান্ট প্যারালাল লাইন্স যাবে, যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আর কি বেসিক্যালি। দেন এখানের মধ্যে আরো কয়টা আসবে, এরকমও যাবে। এরকম তেমন কয়টা অ্যারো দেওয়া থাকলেই হবে, যে আমাদের বেসিক্যালি ব্যাপারটা মেনটেন করা লাগবে কি, ম্যাগনেটিক ফিল্ডস উইল বি আউটগোয়িং ফ্রম দ্য নর্থ পোল এন্ড কামিং টুয়ার্ডস সাউথ পোল। ঠিক আছে, নর্থ পোলের থেকে আউটগোয়িং এন্ড সাউথ পোলের দিকে ইনকামিং। আর জিনিসগুলা কি, অ্যারোগুলা ওরকম ভাবে শো করা লাগবে। আচ্ছা, এখন বলতেছে কি B1 এ draw magnetic field lines to show a uniform magnetic field between two bar magnets facing each other on the diagram. Mark the poles and the direction. এটা চাইটা কি এখানে, এ নাম্বারে তো বললোই যে দুইটা between the poles of two bar magnets। তো এখন এ নাম্বার আর বি নাম্বারের অ্যান্সার তো বলতে গেলে অলমোস্ট সেম, জাস্ট স্পেসিফিক্যালি এখানের মধ্যে বলছে কি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ড্র করতে। তো তাহলে mark on the diagram mark the poles and the direction of the magnetic field lines। তো এ নাম্বারে যা ড্র করছি B1 এ, তো এখানের মধ্যে ডিফারেন্স কিছুই হবে না, জাস্ট স্পেসিফিক্যালি আমরা শুধু ইউনিফর্ম রিজিয়নটা শো করব। যে ব্যাপারটা হবে এরকম যে B1 এ জাস্ট এরকম করে নর্থ এন্ড সাউথটা ড্র করি। নর্থ পোল, এখানে হলো সাউথ পোল। সো নর্থ থেকে সাউথের দিকে ইকুইডিস্ট্যান্ট প্যারালেল এরকম লাইনস গুলি আসবে, যেগুলি কি শো করতেছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড শো করতেছে। দ্যাটস ইট। ওকে, আর ওখানের মধ্যে ওই নন ইউনিফর্ম পার্ট গুলো শো করছিলাম। ওকে, এখন B2 তে কি চাইতেছে, ডেসক্রাইব হাউ ইউ উড চেঞ্জ ইওর ডায়াগ্রাম টু শো আ স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড। তো এখন একটা ম্যাগনেটিক ফিল্ড যদি স্ট্রং হয় মানে কি হবে বলতো মিথিলা, একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড শো করার জন্য কি করতে হয়, ভুলে গেছি। field lines will be closer to one another। যে ফিল্ড লাইন গুলি যত কাছাকাছি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তত বেশি, ফিল্ড লাইন গুলি যত দূরে দূরে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তত কম। ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি কি বলবো, কেমন চেঞ্জ আনবো, the field lines will be magnetic field lines বলে দেই, the magnetic field lines will be closer to one another
in a stronger magnetic field। যে ম্যাগনেটিক ফিল্ড যদি স্ট্রং হয় তো তাহলে ফিল্ড লাইন গুলি আরো কাছাকাছি আসবে, আর ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি কি বলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যদি উইক হয় তো তাহলে ফিল্ড লাইন গুলি কি করবে, দূরে দূরে থাকবে। ওকে মিথিলা? হ্যাঁ ভাইয়া বুঝেছি। তো তাহলে আমরা চেঞ্জটা কি করব, field lines will come closer to one another, so that will be the change। ওকে, তো এরপরে চ্যাপ্টার 21 এর কোয়েশ্চেন নাম্বার 3 কি বলতেছে, 3a তে বললো স্কেচ আ ডায়াগ্রাম অফ আ স্টেপ আপ ট্রান্সফরমার। একটা স্টেপ আপ ট্রান্সফরমার মানে কি, তার নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ডারি কয়েল বেশি হবে প্রাইমারি থেকে, তাই না অনামিকা? কোয়েশ্চেন নাম্বার 3a তে হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার, এই যে আমাদের মাঝে কি থাকবে, laminated soft iron core, laminated soft iron core এর পারপাসটা কি জোহা? laminated soft iron core-টা কি করে, it links the two coils together, তাই না? সো এটা হলো তার পারপাস। ওকে, সো এরপরে এই প্রাইমারি কয়েলের আমরা এরকম নাম্বার অফ টার্নস দিলাম, কারণ প্রাইমারি কয়েলে এই কয়টা টার্ন আছে, তো স্টেপ আপ মানে কি সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস কি হবে, বেশি হবে। এখন এখানের জন্য কাজটা কি, লেটস সি, ইনপুট একটা এসি সাপ্লাই, আউটপুট হিসেবে এখানে কি হবে, একটা অল্টারনেটিং কারেন্ট ইনডিউস হবে বেসিক্যালি। আমরা লেবেল করি ব্যাপারগুলা কি কি, এটা হলো সফট আয়রন কোর, ঠিক আছে, এটা হলো ল্যামিনেটেড সফট আয়রন কোর, দেন এটা হলো প্রাইমারি কয়েল, এটা কি সেকেন্ডারি কয়েল, এখানে নাম্বার অফ টার্নস হলো এনপি, আর এখানে নাম্বার অফ টার্নস হলো এনএস। এখানে ইনপুট এসি ভোল্টেজ, আর এখানে আউটপুট এসি ভোল্টেজ। ওকে, সো এটা হলো মেইন ব্যাপার। এরপরে 3b তে কি চাচ্ছে, 3b তে আমাদের একটা ক্যালকুলেশন দিছে, এইসব ক্যালকুলেশন আমরা পারি, আমরা তো লাস্ট উইকে তো ট্রান্সফরমারের এইসব ক্যালকুলেশন ইয়েতেও করে আসছি, কি বলে এক্সারসাইজ কোয়েশ্চেন আর ওইসবে সলভের সময় করে আসছি। কি বলতেছে, a transformer has 10 turns on its primary coil and 50 turns on its secondary coil। তো তাহলে প্রাইমারি কয়েলে 10টা টার্ন, সেকেন্ডারি কয়েলে 50টা টার্ন। এখন বলতেছে প্রাইমারি ভোল্টেজ হলো 30 ভোল্ট, সো সেকেন্ডারি ভোল্টেজ কত হবে। সো হোয়াট উই উইল ডু, আমরা এখানের মধ্যে কি করব, বি নাম্বারে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস, এটা ফর্মুলা আমরা জানি। তো এখন আমাদের সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত এটা বের করতে বলছে, সো ভিএস বের করতে হবে, which means ভিপি into ns divided by np। প্রাইমারি ভোল্টেজ কত 30, সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস হলো 50, আর প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নস হলো 10। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, একটা কাটাকাটি গেলে পরে, সো 30 into 5 which means 150। ওকে, 150 ভোল্ট আসে না লামিয়া? জি ভাইয়া। ওকে, সো তাহলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হবে 150 ভোল্ট। ভেরি গুড। এখন সি নাম্বারে কি চাচ্ছে দেখো,
the power output of a transformer is 6000 watt. So একটা ট্রান্সফরমারে পাওয়ার আউটপুট হলো 6000 ওয়াট। ওকে, ভেরি গুড। এখন বলতেছে if the input voltage is 30,000 volt, what is the input current? So এখন আমরা ফার্স্টে কি বলবো, আমরা ফার্স্টে ব্যাপারটা এরকম লিখবো যে assuming the transformer is 100% efficient, যে ট্রান্সফরমারদেরকে আমরা অ্যাজিউম করে নেই, যদিও হয় না তা আমরা অ্যাজিউম করে নেই যে assuming the transformer is 100% efficient, so তাহলে কি হবে, total power input is equal to total power output. So power output আমাদেরকে বলে দিছে না, পাওয়ার আউটপুট কত বলে দিছে, 6000 ওয়াট। সো তাহলে ইনপুটও কত হবে, অ্যাকর্ডিং টু 100% এফিশিয়েন্সি ইনপুট পাওয়ারটাও কত হবে, 6000 ওয়াট। সো ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু 6000 ওয়াট। এখন আমরা ইনপুট পাওয়ারের আরেকটা ফর্মুলাও জানি। কি ব্যাপার জানি অনামিকা? পাওয়ার ইজ ইকুয়াল টু কি? We know power is equal to current into voltage. So তাহলে এখানে থেকে কারেন্টটা বের করতে পারবো আমরা। So পাওয়ার হলো 6000 ওয়াট আর ভোল্টেজটা কত, 30000 ভোল্ট। So ভোল্টেজটা হলো 30000 ভোল্ট। So this will give us 1/5 নাকি 0.2, এটা আসে না? তো তাহলে 6000 divided by 30000, so 1/5, 0.2 ampere। ঠিক আছে, ওকে ঠিক আছে, সমস্যা নাই, এটা স্ক্রিনশট তুলতে দিব, এটা প্রবলেম না। এরপরে কি লাস্ট কোয়েশ্চেন, ইনপুট পাওয়ার তো আমরা, ইনপুট কারেন্ট তো আমরা বের করে ফেললাম 0.2। তো এখন ডি নাম্বারে বলতেছে কি, হাউ আর ট্রান্সফরমার্স ইউজড ইন দ্য ট্রান্সমিশন অফ ইলেকট্রিসিটি অ্যাক্রস লং ডিস্টেন্সেস। যে ট্রান্সফরমার আমাদের কিভাবে ইউজ করা হয়, আমরা কি করি, মেইন পারপাসটা কি ট্রান্সফরমার ইউজ করার, যেন আমরা এফিসিয়েন্সি অফ ট্রান্সমিশন যেন বাড়াইতে পারি, তাই না? কাজটা কি, ট্রান্সফরমার্স increase the efficiency of electricity transmission। এখানের মধ্যে কি কোনো ম্যাগনেটিক কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট হয়, এর জন্য লিখতে সময় একদম বর্ডারে গেলে এরকম বাঁকাতারা হয়ে যায়। আচ্ছা, সো transformers increase the efficiency of electricity transmission কিভাবে, by varying voltage and current values। How? Just outside power station, পাওয়ার স্টেশনের জাস্ট বাইরে আমরা কোন ট্রান্সফরমার ইউজ করি, স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করি, তাই না? জাস্ট আউটসাইড পাওয়ার স্টেশন, স্টেপ আপ ট্রান্সফরমার is used to increase the voltage and decrease the current, thus reducing electrical energy
getting converted to heat energy during long distances by heating effect of current. যে হিটিং ইফেক্ট অফ কারেন্টের থ্রুতে হিটটা যে লস হয়, ইলেকট্রিক্যাল এনার্জি যে হিটে লস হয়ে যাইতো, ওই জিনিসটা এখানের মধ্যে অ্যাভয়েড করতেছে কিভাবে? বাই রিডিউসিং দ্য ভ্যালু অফ কারেন্ট, তাই তো? সো তাহলে বাই হিটিং ইফেক্ট অফ কারেন্ট। সো তার মানে এই হিটিং ইফেক্ট অফ কারেন্টটা সে কি করতেছে? হিটিং ইফেক্ট অফ কারেন্টটা সে কমায় দিচ্ছে কিভাবে? বাই রিডিউসিং দ্য ভ্যালু অফ কারেন্ট। কিভাবে কারেন্টটা রিডিউস করতেছে? ইউজিং আ স্টেপ আপ ট্রান্সফরমার। সো এইভাবে করে ট্রান্সফরমার কি করে? এইভাবে করে ট্রান্সফরমার আমাদের লং ডিস্টেন্স ট্রান্সমিশনের এফিসিয়েন্সি বাড়ায়। ঠিক আছে? তো এইটা হবে আমাদের অ্যান্সার। তো এখন তোমরা যারা যারা অ্যান্সারের ছবি তুলো নাই এখানের মধ্যে, সো এইটা হলো আমাদের ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 এর এটা স্ক্রিনশট তুলে ফেলো। ওকে, সো এখন এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এন্ড 3a যে ট্রান্সফরমারের ডায়াগ্রামটা সহ। সো এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, দেন কোয়েশ্চেন নাম্বার 3 ডায়াগ্রাম তো একটু আগে করছই। সো তাহলে এখন ফার্স্টে ক্যালকুলেশন বি আর সি নিয়ে নাও, এরপরে লাস্টে ডি নাম্বারটা এক্সপ্লেনেশনটা দেখাচ্ছি। ভাইয়া শোনো, বলো। আর লামিয়া বলছিল একটু অ্যানোটেশনটা অন করতে। অ্যানোটেশন অন করতে? অ্যানোটেশন তো এই দিক দিয়ে যে অফ করছিলাম, এটা তো মেইন ইয়ে থেকে অফ করে রাখছি আমি। কেন, কোন জায়গাটা ইয়ে দেখা লাগবে বলো, সমস্যা নাই। মিথিলা তুই খালি আমাদের নাম নিস কে? আচ্ছা সমস্যা নাই, বলো বলো, যারই প্রবলেম বলো, মানে প্রবলেম নাই। কি হয়েছে, কোন জায়গাটা বলবা? আমি বলি ডাইরেক্ট, সবাই তোমাকে শুক্রিয়া জানাতে চাচ্ছিল, ও আচ্ছা তোরা লজ্জা পাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে এখন এগুলা তো করা তো লাগবে, কিন্তু বেসিক্যালি লাস্টে তোমাদের মেইন এক্সামে ভালো করাটাই মেইন। ওকে, এই যে তোমাদের দেখো যে ভিডিও যে এডিট করতেছি, এখানে মধ্যে ধরো কম্পিউটারের স্ক্রিনটা শেয়ার দেই, যে এখানের মধ্যে দেখো। আচ্ছা ধরো 1 মিনিট। এই যে ওভারঅল এখানের মধ্যে 5 ঘন্টা একই সেশনে তিনবার করে নিয়ে 5 ঘন্টা গেছে আর কি আজকে এই টাইম। এটা হলো বুকলেট সলভিং এর। এটা 3টা সেশন এরকম আলাদা আলাদা করে, যে একটা ভিডিওর মধ্যে ইউটিউবে আপলোড করে দিব, তখন 3টা সেশন আলাদা আলাদা থাকবে। 1-2টা সেশনে একটু কম বেশি টাইম লাগছে, যে ফার্স্ট এর সেশনে একটু বেশি টাইম লাগছে, যে ফার্স্ট টাইম ওরকম দেখাইতেছি, পরে একই জিনিস বলতে বলতে তো তখন আরো রেডি হয়ে গেছে লেকচার আর এক্সাম্পল গুলি, যে অ্যানালজি দিয়ে বোঝানোর সময়, সো তখন আরো টাইম একটু কম লাগছে আর কি। থ্যাংক ইউ লামিয়া, জোহা এন্ড সবাইকেই। ওকে দেন, সো তোমাদের তো ইয়ের অ্যান্সার তো তোলা হয় নাই এখনো নাকি? এক্সপ্লেনেশনের ডি নাম্বার, দাঁড়াও।
সো এটা হলো ডি নাম্বারের অ্যান্সার, ঠিক আছে। আর যেটা বললাম যে এগুলো সবগুলো কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে, সো আমরা কোয়েশ্চেন পেপারের ওখানে থেকে কোয়েশ্চেন গুলি খুঁজে বের করে দেন মার্ক স্কিম গুলা কম্পাইল করে তোমাদেরকে দিয়ে দিব, তাহলে জানো তোমরা মার্ক স্কিমের অ্যান্সার গুলির সাথে মিলে একদম এক্স্যাক্টলি সব পয়েন্ট যেন কভার থাকে, ঠিক আছে অনামিকা? হ্যাঁ, এভরি মানডে 3টা স্লট রাখা হবে আনফরচুনেটলি, বিকজ অনেকজনেরই অনেক জায়গায় ক্লাস করে, সো এক এক জায়গায় ক্ল্যাশ হয়, সো এটার জন্য ওয়েডনেসডে আর ফ্রাইডেতে একসাথে পুরা ব্যাচ, সো ওই 2 দিন প্রবলেম নাই, মানডেতেই জাস্ট এরকম। জাস্ট মানডেতে 3টা স্লট, 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, 7:30 থেকে 9:30, ঠিক আছে। ওকে দেন, সো তাহলে এই ভিডিও তোমাদেরকে রাতে আবার দিয়ে দিব অ্যাসাইনমেন্টেরটাও। সো আল্লাহ হাফেজ।